গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডে যে শাসন ব্যবস্থা প্রচলিত আছে সেটাকে একসঙ্গে গণতন্ত্র এবং রাজতন্ত্রের সংমিশ্রণ বলতে হবে। ভারতের সঙ্গে এই দেশটির যে পার্থক্য সেটা হচ্ছে ভারত হচ্ছে সংবিধান নির্ভর আর গ্রেট ব্রিটেন হচ্ছে ব্রিটেনের কোনো যে শাসন ব্যবস্থার যে পরিবর্তন সেটা কখনো ওভারনাইট ঘটে না বা 2-5 বছরের মধ্যে ঘটে না, শতাব্দীর পর শতাব্দী ধরে যে অভিজ্ঞতা তার ভিত্তিতেই কিন্তু ব্যাপারটা ঘটে। অতএব ভারতের সঙ্গে গ্রেট ব্রিটেনের অনেক কিছু যেমন মিল আছে তেমনি অনেক গরমিলও আছে। গরমিল বলবো না, অমিলও আছে। নমস্কার, ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। যেটা বলছিলাম যে ইংল্যান্ডের যে শাসন ব্যবস্থা, আসলে গ্রেট ব্রিটেন অ্যান্ড ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের কথা মিন করছি, সংক্ষেপে ইউকে বা ইংল্যান্ড। কখনোই ইংল্যান্ড ধরে না। এটা এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে যদি ঠিকমতোভাবে এক্সপ্রেস করতে হয় তাহলে কিন্তু সুকুমার রায়ের যে খিচুড়ি যে কবিতাটার লাইন কটা মনে পড়ে যায়। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে, বাহুবাকি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। শুনতে অদ্ভুত লাগলো, ব্রিটেনের শাসন ব্যবস্থার দিকে তাকালে কিন্তু এই অদ্ভুত ব্যাপারটাই কিন্তু নজরে আছে। একদিকে রাজা, যিনি বংশানুক্রমিকভাবে রাষ্ট্রপ্রধান, অন্যদিকে গণতন্ত্র, যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে প্রশ্নটা জায়গা স্বাভাবিক, রাজতন্ত্র আর গণতন্ত্র কি একই রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি থাকতে পারে? ব্রিটেনে কিন্তু শুধু সম্ভব হয়েছে তাই নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুয়ের মধ্যে গড়ে উঠেছে আজকে ব্রিটিশ কনস্টিটিউশনাল সিস্টেম। কিন্তু এই সহাবস্থান কিন্তু হঠাৎ একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে রাজা এবং পার্লামেন্টের দীর্ঘ ক্ষমতার লড়াই এবং ধীরে ধীরে রাজকীয় ক্ষমতার সীমাবদ্ধতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উত্থানের ইতিহাস। একটা প্রশ্ন উঠতে পারে, রাজা থাকলে গণতন্ত্র কিভাবে? যুক্তরাজ্য বা ইউকে একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু রাষ্ট্রপ্রধান একজন রাজা, তাহলে দেশটি কি সত্যিই গণতান্ত্রিক? রাজতন্ত্র বলতে ঠিক কী বোঝায়? সাংবিধানিক রাজতন্ত্র কি? যুক্তরাজ্যের রাষ্ট্রের পাশাপাশি কাজ করে। আসুন সেটাই আলোচনা করি এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে। যুক্তরাজ্যে বা ইউকেতে গণতন্ত্র এবং রাজতন্ত্র একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সংবিধান ও সাংবিধানিক রীতিনীতির মাধ্যমে তাদের ভূমিকা আলাদা আলাদা করে নির্ধারণ করে দেওয়া আছে। আমরা সাধারণত মনে করি রাজতন্ত্র আর গণতন্ত্র এই দুটি শাসন ব্যবস্থা যেন একে অপরের বিপরীত। রাজতন্ত্র দেশের সর্বোচ্চ পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া, রাজা বা রানীর হাতে এই শাসন ক্ষমতা যায়। অন্যদিকে গণতন্ত্রে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠান। তাহলে প্রশ্ন ওঠে, এই দুটো কি করে একসঙ্গে আসে? রাজা কি চাইলেই কোনো আইন পরিবর্তন করতে পারেন বা বাতিল করতে পারেন? আসলে বিষয়টা কিন্তু এতটা সহজ বা সরল নয়। বর্তমানে যুক্তরাজ্যের শাসন ব্যবস্থা বহু শতাব্দীর সাংবিধানিক বিকাশ, রাজনৈতিক পরিবর্তন এবং অলিখিত সাংবিধানিক রীতিনীতির ফসল। সেখানে রাজ্য, সংসদ, প্রধানমন্ত্রী, বিচার ব্যবস্থা প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে। তাই এই পর্বে আমরা কিন্তু কোনো পক্ষ নেব না, বরং কেন ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যেতে হবে 1215 সালে। ইংল্যান্ড বা ইউকের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা তো বহু বহু শতাব্দীর পুরনো ইতিহাস। যেমন 1215 সালে কি হয়েছিল, সেই সময় ইংল্যান্ডের রাজা ছিলেন কিং জন ওয়ান। তার শাসন নিয়ে দেশে অভিজাত শ্রেণী, চার্চের নেতৃবৃন্দ
এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা যায়। বিশেষ করে অতিরিক্ত কর আরোপ এবং স্বেচ্ছাচারী শাসনের কারণে রাজার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। অবশেষে 1215 সালের 15 জুন বিদ্রোহী ব্যারনরা রাজা জনকে একটি উত্তর দলিলে করতে পারে। এই দলিলটির নাম ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা একটি পৃথিবী বিখ্যাত দলিল, যেখানে সে দেশের যে প্রাথমিক উদ্দেশ্য এবং কার্যপদ্ধতি বর্ণনা করা আছে। ম্যাগনা কার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল অত্যন্ত সহজ কিন্তু যুগান্তকারী। সেটা হচ্ছে রাজাও কিন্তু আইনের ঊর্ধ্বে নন। অর্থাৎ রাজা নিজের ইচ্ছামতো দেশ শাসন করতে পারবে না, তাকেও আইন মেনে চলতে হবে। এই দলিলে আরও বলা হয়েছিল যে কোনো ব্যক্তিকে যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ মনে হলো যে একে কোতল করো, অতএব কোতল করে দিলাম, এটা চলবে না। যদিও ম্যাগনা কার্টা মূলত অভিজাত ব্যারনদের অধিকার রক্ষার জন্য রচিত হয়েছিল, তবু ভবিষ্যতে সাংবিধানিক শাসন ব্যবস্থার প্রথম ভিত্তি কিন্তু এই ম্যাগনা কার্টাই স্থাপন করে। এরপর ধীরে ধীরে ইংল্যান্ডের সংসদের বিকাশ ঘটে এবং কর আরোপ, আইন প্রণয়ন, শাসন ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সংসদের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং স্টেজ বাই স্টেজ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এখানে শুরু রাজা এবং সংসদের মধ্যে দীর্ঘ ক্ষমতার লড়াই। অনেক রাজাই বিশ্বাস করতেন যে তাদের ক্ষমতা হচ্ছে ঈশ্বর প্রদত্ত এবং তারাই সংসদের সম্মতি ছাড়া আইন শাসন করতে পারেন। অন্যদিকে সংসদের দাবি ছিল দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংসদের অনুমোদন অপরিহার্য। এই দ্বন্দ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে এবং শেষ পর্যন্ত ইংল্যান্ডে গৃহযুদ্ধও হয়, রাজনৈতিক অস্থিরতা হয়। 1688 সালে হয় গ্লোরিয়াস রিভলিউশন। 1685 সালে জেমস টু যিনি রাজা ছিলেন, ইংল্যান্ডের রাজা হন, কিন্তু তার ক্যাথলিক ধর্মবিশ্বাস এবং কিছু নীতিকে ঘিরে পার্লামেন্ট ও দেশের একটি বড় অংশের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল হয় যখন 1688 সালে জেমস টুর এক পুত্র সন্তান জন্মায়। এতে ক্যাথলিক উত্তরাধিকারী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা জেমস টুর যে প্রটেস্ট্যান্ট কন্যা মেরি এবং তার হাজব্যান্ড নেদারল্যান্ডের প্রটেস্ট্যান্ট শাসক উইলিয়াম অফ অরেঞ্জকে ইংল্যান্ডে আসার জন্য আমন্ত্রণ জানান। উইলিয়াম 1688 সালে নভেম্বর মাসে একটি ডাচ বাহিনী নিয়ে ইংল্যান্ডে অবতরণ করেন। জেমস টুর সমর্থন ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে ফ্রান্সে চলে যান। এরপর পার্লামেন্টের কনভেনশনে উইলিয়াম ও মেরিকে যৌথভাবে সিংহাসন গ্রহণের প্রস্তাব দেয়। 1689 সালে তারা রাজা ও রানী হিসাবে সিংহাসনে বসেন। নেদারল্যান্ড থেকে তারা ইউনাইটেড কিংডমের কিন্তু রাজা রানী হয়ে গেলেন। এর পরের বছর 1689 সালে নতুন শাসক উইলিয়াম ও মেরি সংসদ প্রণীত বিল অফ রাইটস 1689 এটা গ্রহণ করেন। এই বিল অফ রাইটসে কী বলা আছে? এই আইন রাজতন্ত্র বিলোপ করেনি, কিন্তু রাজকীয় ক্ষমতার উপর স্পষ্ট সাংবিধানিক সীমা আরোপ করে। সংসদের সম্মতি ছাড়া রাজা আইন স্থগিত করতে পারবেন না, নতুন কর আরোপ করতে পারবেন না এবং শান্তিকালে স্থায়ী সেনাবাহিনীও রাখতে পারবেন না। অনেকটা ম্যাগনা কার্টার মতোই। এর ফলে ধীরে ধীরে একটি শাসন ব্যবস্থা গড়ে ওঠে যেখানে রাজা রাষ্ট্রপ্রধান হিসেবে থাকেন, কিন্তু রাজনৈতিক ক্ষমতা পরিচালিত হয় সংসদ এবং জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে। অর্থাৎ কিনা এই যে রাজতন্ত্র, এই রাজতন্ত্রের কিন্তু একটা সাংবিধানিক বৈধতাও দেওয়া আছে। ম্যাগনা কার্টা থেকে বিল অফ রাইটস, এই দীর্ঘ সাংবিধানিক এর মধ্যে দিয়েই কিন্তু ব্রিটেনের সীমাহীন রাজতন্ত্রের পরিবর্তে আইন নির্ভর সংসদ কেন্দ্রিক শাসন ব্যবস্থার ভিত্তি গড়ে ওঠে। এখন আমাদেরকে দেখতে হবে রাজা থেকে সংসদ, এই যে বদলে গেল যে সিস্টেমটা, সেটা কিভাবে হলো। বিল অফ রাইটস 1689 সালে রাজতন্ত্র অবসান ঘটায়নি, কিন্তু এটি রাজকীয় ক্ষমতার উপর একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সীমারেখা টেনে দেয়। আরেকটা প্রশ্ন থেকে যায়, এরপর কি সঙ্গে সঙ্গেই রাজার রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন? উত্তর হলো না, তা হারাননি। আসলে ব্রিটেনের সাংবিধানিক ইতিহাসে কোনো বড় পরিবর্তন একদিনে গড়ে ওঠেনি। শতাব্দীর পর শতাব্দী ধীরে ধীরে শাসন ব্যবস্থা বিবর্তনের মাধ্যমে আজকের ব্যবস্থা গড়ে উঠেছে। বিল অফ রাইটস
রাজা রাষ্ট্রপ্রধান ছিলেন এবং প্রশাসনে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ধীরে ধীরে এমন একটা সাংবিধানিক ব্যবস্থা গড়ে ওঠে যেখানে রাজা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে তার মন্ত্রীদের পরামর্শ শুরু করেন। এই সময় ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে অর্থের অনুমোদন দিত সংসদ, ফলে সরকারের পক্ষে সংসদের সমর্থন পাওয়াটা ক্রমশ অপরিহার্য হয়ে ওঠে। অন্যদিকে প্রশাসনের কাজেও দিনে দিনে জটিল হতে থাকে, একা রাজার পক্ষে সমস্ত বিষয় পরিচালনা করা সম্ভব হচ্ছিল না, ফলে বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে একটা মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদের মধ্যে থেকে একজন প্রধান সমন্বয়কারী ভূমিকা স্পষ্ট হতে থাকে, পরবর্তীকালে যিনি প্রাইম মিনিস্টার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হন। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, মন্ত্রীদের রাজনৈতিক জবাবদিহি ধীরে ধীরে রাজার পরিবর্তে সংসদের প্রতি প্রতিষ্ঠিত হতে থাকে, অর্থাৎ সরকারের স্থায়িত্ব নির্ভর করে সংসদের আস্থার ওপরে। ফলে ব্রিটিশ শাসন ক্ষমতায় কেন্দ্রও কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এক সময় যেখানে রাজা নিজে সরকার পরিচালনা করতেন এবং সেটাই ছিল ক্ষমতার কেন্দ্র, সেখান থেকে ধীরে ধীরে এই সংসদ কিন্তু তার নিজের অবস্থানটা প্রবলভাবে স্থাপিত করে। তবে এর অর্থ এই নয় যে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। রাজা রাষ্ট্রপ্রধান হিসেবে বহাল থাকেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ক্রমশ নির্বাচিত সরকারের হাতে চলে যাওয়াতে রাজার হাত থেকে বেশিরভাগ ক্ষমতাই চলে যায়। এখন চলে আসবে ভারতের সঙ্গে এই ইউকের ব্যবস্থার পার্থক্যটার কথায়। ভারতের যে রাষ্ট্রপতি তিনি জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত, অর্থাৎ কিনা পরোক্ষে তিনি কিন্তু জনগণেরই প্রতিনিধি। আর এই জনপ্রতিনিধিরা কিন্তু সাধারণ মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। ভারতের সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা এবং করণীয় লিখিতভাবে নির্ধারিত। উদাহরণস্বরূপ আর্টিকেল 111 অনুযায়ী রাষ্ট্রপতি একটি সাধারণ বিলের সম্মতি দিতে পারেন অথবা একবার পুনর্বিবেচনার জন্য সংসদের কাছে ফিরে দিতে পারেন, কিন্তু সংসদ যদি একই বিল পুনরায় পাঠায় তাহলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতেই হতো। অন্যদিকে যুক্তরাজ্যে কিন্তু বা ইউকেতে রয়্যাল অ্যাসেন্ট বলে কথা আছে। রয়্যাল অ্যাসেন্ট হচ্ছে আমাদের এই রাষ্ট্রপতির অনুমোদনের মতোই, অর্থাৎ কিনা এখানে রাজার সম্মতি। তবে আধুনিক সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী রাজা নির্বাচিত সরকারের পরামর্শ অনুযায়ী রয়্যাল অ্যাসেন্ট প্রদান করেন। 1708 সালে কোনো ব্রিটিশ সম্রাট রয়্যাল অ্যাসেন্ট কিন্তু প্রত্যাখ্যান করেননি, অর্থাৎ দুই দেশের মধ্যে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার অংশ মানে একটা মিল থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অমিলও আছে। প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট ভারতের ক্ষেত্রে, যুক্তরাজ্য বা ইংল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে রাজার সম্মতি। দ্বারা রাষ্ট্রপতির যে কার্যক্রম নিয়ন্ত্রিত হয়, কিন্তু ইউকেতে সেটা হয় ঐতিহাসিক আইন, সাংবিধানিক রীতিনীতির দ্বারা পরিচালিত। ভারতে রাষ্ট্রপতি একবার বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, যেটাকে বলা হয় যে প্রেসিডেন্সিয়াল যে কনসিডারেশন, সেটা কিন্তু একবার সংসদে কিন্তু সেই বিলকে পাঠাতে পারে। এবং ব্রিটেনে সেটাই কি হয়, আধুনিক রীতিনীতি অনুযায়ী রয়্যাল অ্যাসেন্ট কিন্তু প্রত্যাখ্যান করা যায় না, অর্থাৎ কিনা ব্রিটিশ পার্লামেন্ট যদি কোনো আইন তৈরি করে রাজার কাছে পাঠান তাহলে রাজা কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করতে পারেন না, তবে একবার পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। শেষবার রয়্যাল অ্যাসেন্ট বা রাজার যে সম্মতি প্রত্যাখ্যান করা হয়েছিল 1708 সালে, যখন রানী অ্যান স্কটিশ মিলিশিয়া বিলে সম্মতি দেননি। এরপর থেকে রয়্যাল অ্যাসেন্ট কার্যত একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত হয়। এই যে দীর্ঘ সাংবিধানিক বিবর্তন, এর ফলে কিন্তু আজকের যে ইউনাইটেড কিংডমে আমরা এমন একটা ব্যবস্থা দেখি যেখানে রাজা রাষ্ট্রের ধারাবাহিকতার প্রতীক এবং জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক, অর্থাৎ কিনা ধরুন যে ইউকে তো 4টে কনস্টিটিউয়েন্ট যে কান্ট্রি আছে তার একটা ইউনিয়ন, তাই এরা শতাব্দীর পর শতাব্দী ধরে রাজাকেই জেনে এসছে তাদের হেড। অর্থাৎ কিনা ইংল্যান্ডের যে ট্র্যাডিশন সেটা কিন্তু মানে চ্যালেঞ্জড হতে পারে যদি রাজার যে ব্যাপারটা সেটা যদি উঠে যায়, অতএব রাজতন্ত্র কিন্তু ধারাবাহিকতা, কন্টিনিউটির প্রতীক। যখন রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক
ক্ষমতা নির্বাচিত সরকার হাতে থাকে, তখনও কিন্তু যুক্তরাজ্যে এই এই রাজতন্ত্র বজায় রেখেছে। কেন? এর একক কোনো উত্তর কিন্তু নেই। যারা এই রাজতন্ত্রের সমর্থক তারা কিন্তু বলেন যে রাজতন্ত্র কিন্তু আজ আর ক্ষমতার কেন্দ্র নয়, বরং এটি রাষ্ট্রের ধারাবাহিকতা, ঐতিহ্য এবং সাংবিধানিক স্থিতিশীলতার প্রতীক। নির্বাচনের ফলে সরকার পরিবর্তিত হতে পারে, প্রধানমন্ত্রী পরিবর্তিত হতে পারেন, কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতিষ্ঠানের ধারাবাহিকতা কিন্তু বজায় থাকে। আরও একটি যুক্তি হলো, রাজা কোনো রাজনৈতিক দলের তো সদস্য না এবং নির্বাচনে অংশ, তাই তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা, জাতীয় সংকটের জনগণের উদ্দেশ্যে ভাষণ কিংবা বিভিন্ন সাংবিধানিক আনুষ্ঠানিকতায় রাজা একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে রাজতন্ত্রের বিরুদ্ধেও কিন্তু বক্তব্য আছে। তাদের মতে আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রপ্রধানের পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো গণতান্ত্রিক সমতা ধারণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ তারা কিন্তু এই রাজতন্ত্র ব্যবস্থাটা কিন্তু তারা উচ্ছেদ চান। এছাড়া রাজতন্ত্রের পরিচালনা ব্যয় এবং একটি নির্বাচিত রাষ্ট্রপ্রধানের সম্ভাবনা নিয়েও কিন্তু জনপরিসরে আলোচনা হয়। এখানে একটা বিষয় কিন্তু মনে রাখা দরকার, এই যে রাজতন্ত্র তুলে দেওয়ার যে বিতর্ক, এটা কিন্তু নতুন নয়। বহু বছর ধরেই যুক্তরাজ্যে এই প্রশ্নগুলো আলোচিত হচ্ছে। বিভিন্ন সময়তে জনমতের প্রতিফলনও কিন্তু এরকম দেখা দিয়েছে। তাহলে এবারে শেষমেশ আসে ভারতের ব্যাপার। আচ্ছা, ভারত কেন রাজতন্ত্রের দিকে যায়নি? ভারতের সংবিধান প্রণেতাদের যে দূরদৃষ্টি, সেটা এইখানে কিন্তু সবথেকে বেশিভাবে প্রতিভাত হয়েছে। তারা কিন্তু সংবিধান নির্ভর করেছেন, অর্থাৎ কিনা সংবিধানের ক্ষমতা আনলিমিটেড নয়। যতক্ষণ না পর্যন্ত সংবিধানের মধ্যে থেকে আইন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংসদের ওপর কোনো অসুবিধা নেই, কিন্তু আদালতের দ্বারা কিন্তু সংবিধান যে সংসদ যে আইনগুলো তৈরি করেছে সেটা কিন্তু জুডিশিয়াল স্ক্রুটিনি বা আইনের দ্বারা পরীক্ষিত হতে পারে। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের যেহেতু কোনো সংবিধান নেই, অতএব ইংল্যান্ড মানে ইউকেতে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে সংসদ যা বলবে সেটাই আসল, অর্থাৎ সংবিধান, কিন্তু ইউকেতে সংবিধান নয়, সংসদ হচ্ছে প্রধান। তা এই হলো রাজতন্ত্র এবং গণতন্ত্রের সহাবস্থান ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ডের একটা ইতিহাস। এবং সেখানে কিন্তু ওভারনাইট কোনো পরিবর্তন হয় না। শতাব্দীর পর শতাব্দী ধরে যে ব্যাপারটা চলে, শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে আজ থেকে 300 বছর পরে হয়তো এই ব্যবস্থাটা কোনো একটা পরিবর্তন হলো। কিন্তু এখনও পর্যন্ত যে ব্যবস্থা, তাতে কিন্তু রাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের কোনো রকম সংঘাত দেখা যায়নি। তো কেমন লাগলো এই আলোচনা? চেষ্টা করলাম এটাই প্রতিষ্ঠিত করার জন্যে যে একই সিস্টেমে কি করে গণতন্ত্র এবং রাজতন্ত্র, তথ্যগত যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে অতি অবশ্যই একটু ধরিয়ে দেবেন, যাতে ত্রুটিটা স্বীকার করে নিতে পারি। আপনাদের কাছ থেকে যদি কোনো মন্তব্য আসে সেটা আমার পাথেয়। নমস্কার।